না বাড়ি আমরা নেক্সট ঘটনায় চাই। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com। আমার এলাকার খুব নাম করা টিচার অশোক স্যার, ছদ্মনাম এটি। তারা 3 ভাই বোন। সে বড়। অশোক স্যারের বয়স আনুমানিক 35 থেকে 38 বছর হবে। আমরা তাকে অলরাউন্ডার স্যার বলে সম্বোধন করতাম, কারণ সে যে কোনো বিষয় ভালো জানতেন। অঙ্ক, ইংলিশ, বায়োলজি সব কিছু পারতেন। হঠাৎ করে একদিন রাতে স্যার কাউকে কিছু না বলে গভীর রাতে বাসা থেকে বের হয়ে যান এবং আমাদের গ্রাম থেকে 8 কিলোমিটার দূরে মেইন রোডে গিয়ে আনুমানিক 7 থেকে 8 জন পুলিশকে তিনি আঘাত করেন এবং সবাইকে একা আহত করে 3 জন পুলিশকে তিনি সরকারি হসপিটালে ভর্তি করায় এবং স্যারকেও অনেক মারধর করে পুলিশ তাদের আত্মরক্ষা করার জন্য। ঘটনা শুরু এখান থেকে। এরপর স্যার মাঝে মধ্যে পাগল হয়ে থাকেন। মাঝে মধ্যে তিনি বিশেষ কোনো পাগলামি করতেন না, কিছু উদ্ভট কথা বলতেন। আমি তার কাছে প্রাইভেট কোচিং করতাম। আমাকে হঠাৎ করে তিনি চাঁদ দ্বিখণ্ডিত করেছে বল, এই সমস্ত কথা জিজ্ঞেস করতেন। এই প্রশ্ন শুনে আমি বোকা হয়ে যাই। এসব প্রশ্ন করত, আর না পারলে স্যার অনেক মারত। সে বড় হোক, ছোট হোক কিংবা সম্মানিত কোনো মানুষই হোক না কেন, কাউকেই তিনি ছাড় দেবার পাত্র নন। 6 মাস চলে যায়। এই ঘটনা 6 মাস পর হঠাৎ করে কাউকে কিছু না বলে আমাদের এলাকার একটি পরিত্যক্ত কালী মন্দিরের সামনে বসে তিনি অ্যাসিড খান। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। বলে রাখা ভালো, 2 ধরনের কালী পূজা আমাদের এখানে হয়। একটি হলো দুর্গাপূজার 15 দিন পর, আরেকটি আপনি যে কোনো সময় দিতে পারবেন। আপনি যখন বিপদে পড়বেন বা কোনো মানত করবেন, প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে হিন্দু ধর্মের অনুসারীরা এই কালী পূজা দিয়ে কালীর আসনের সামনে পাঠা বলি দেয়, আর এই পাঠা এক কোপে জবাই করতে হয়। আর সবাই এই পাঠার রক্ত তাদের কালীকে উৎসর্গ করে, তাহলে নাকি বিপদ কেটে যায়। স্যার যে জায়গায় বসে অ্যাসিড খান, ওই জায়গায় খুব হন্টেড একটা জায়গা ছিল এবং ঘটনা আছে ওই জায়গা নিয়ে অনেক। স্যার মারা যাবার পরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সেই শোক কাটতে না কাটতেই 21 দিন পর স্যারের ছোট ভাই তপন স্যার ঠিক একইভাবে ওই কালী মন্দিরের পাশের একটি গাছে সকাল 11টার দিকে গলায় ফাঁসি দিয়ে মারা যায়। জায়গাটা খুব হন্টেড, আগেই বলেছি। তাছাড়া কিছুদিন আগে অশোক স্যার ওইখানে মারা যান, তাই কেউ ওখানে যায় না। একজন মহিলা ও 2 জন ছেলে তাদের গরু খুঁজতে গিয়ে দেখে অশোক স্যারের ছোট ভাই গাছের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। তা দেখে মহিলার সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। তার ছেলেরা চিৎকার দিয়ে মানুষ জড়ো করে এবং এরপর শুরু হয় তাণ্ডব। সন্ধ্যার পরে কেউ রাস্তায় হাঁটতে পারত না 2 ভাইয়ের তাণ্ডবে। একা পেলে মানুষকে ভয় দেখানো, মানুষকে মারা, এটা প্রায় সময়ই চলতো। রাত হলে 1 জন কিংবা 2 জন বা 5 জন থাকলেও তাদের ভয় দেখাতো। বড় বড় তান্ত্রিক, কবিরাজ কত এসেছে, তার কোনো হিসাব নেই। এই সমস্যার সমাধান করতে পারেনি। সব তান্ত্রিকের এক কথা, অশোক স্যার ভাদ্র মাসের শেষ অমাবস্যায় মারা গেছে, তাই তাকে ঠেকানো কারো পক্ষে সম্ভব না। এলাকায় নেমে আসে এক অজানা আতঙ্ক। সন্ধ্যার পর কেউ ভয়ে বাসা থেকে বের হয় না। 2021 সালে এসে এই নির্মম পৈশাচিক ঘটনা শুনে অনেকে আসছে এর সত্যতা নিশ্চিত করতে এবং কম বেশি প্রমাণ পেয়েছে। এই সমস্যায় অতিষ্ঠ হয়ে গ্রামের মানুষ সবাই মিলে স্যারের পরিবারের উপরে প্রেশার দিতে থাকে। সবাই এই সমস্যার সমাধান চায়, কিন্তু কিছুতেই সমস্যার সমাধান হচ্ছিল না। আমরা এলাকার 5 জন বন্ধু মিলে ডাব চুরি করতে যাই বিলের মাঝখানে। দেখি তারা 2 ভাই বসে আছে। আমাদের টর্চ লাইটের আলোতে যখন দেখতে পাই, সাথে সাথে ভয় পেয়ে আমরা লাইট অফ করে ফেলি এবং রাত 11টার মতো হবে আনুমানিক। পরে যখন আবার লাইট মারি, সাথে সাথে 3টি টর্চ লাইটের বাল্ব অলৌকিকভাবে কেটে যায়। এমন ছোট ছোট ঘটনার শেষ নেই। এই সমস্যার সমাধান করার জন্য ইন্ডিয়া থেকে বড় একজন তান্ত্রিক আসে, কিছু রিচুয়াল করে এবং স্যারের বাবাকে ইন্ডিয়ায় গঙ্গা নদীতে 2 ছেলের পিণ্ডি দান করতে বলে। আর ওই তান্ত্রিক বলে যায় ভাদ্র মাসের শেষ অমাবস্যার রাতে তার মেয়ে কোনোভাবে বাসার বাইরে যেন না যায়, গেলে তাদের 2 ভাইয়ের মতো করুণ পরিণতি হবে। জানতে পারি পরে স্যারের বাবা মানুষকে ব্ল্যাক ম্যাজিক করত, খুব
খারাপ ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করত, কোনো কারণে তার কোনো একটা রিচুয়ালে ভুল ছিল, যার কারণে তার 2 সন্তানকে হারাতে হয়েছে। আর ইন্ডিয়া থেকে যে তান্ত্রিক এসেছিল সে হলো স্যারের বাবার গুরু। তবে স্যারের বাবা যে ব্ল্যাক ম্যাজিক করত এই ব্যাপারে আমরা নিশ্চিত না। এটা এলাকার মানুষের মুখ থেকে শোনা, এর সত্যতা যাচাই করা আমার পক্ষে সম্ভব না। তবে ঘটনা 100% সত্য। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। এবং তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি মোহাম্মদ সৌরভ আহমেদ। আমার বাড়ি সিরাজগঞ্জ, উল্লাপাড়া, বালসাবাড়ি, ইসলামপুর গ্রাম। রাসেল ভাই, আমার লেখায় কোনো ভুল ত্রুটি হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি 2012 সাল থেকে ভূত এফএম শুনে আসছি। অনেক দিন ধরেই ভেবে আসছি যে আমি একটা ঘটনা পাঠাবো, কিন্তু সাহস হয়নি। তাই আজ সাহস করে ঘটনাটা পাঠালাম, এই প্রথমবার। আশা করি ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাবেন। যাই হোক, ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি আমার এক ছোট ভাই আনিসকে নিয়ে। বলে রাখা ভালো যে আমাদের গ্রামের পাশ দিয়ে একটি বিল আছে এবং কিছু ক্ষেত আছে। আনিসের বয়স তখন 18 থেকে 19 বছর হবে, কিন্তু তার একটি নেশা ছিল রাতে মাছ ধরা এবং নানা জাতের পাখি ধরা। প্রতি রাতের মতোই সেদিনও মাছ ধরার জন্য ফসকা এবং রাতের পাখি ধরার জন্য ফাঁদ এবং হাতে একটি নিভু নিভু লাইট নিয়ে বের হয়। রাত বাজে তখন আনুমানিক 2:36। সেখানে পৌঁছানোর পর প্রথমে ধান ক্ষেতের ধারে ঠিক আগের মতোই রাতের পাখি ধরার ফাঁদ পেতে আসে বিলের কাছে। বিলের ধারে মাছ ধরার সময় হঠাৎ করে শুনতে পায় কিছু পাখির অজানা আর্তনাদ ও চিৎকার। কিন্তু তার অত্যন্ত সাহসের কারণে কিছু না ভেবে ভাবতে থাকে হয়তো 2-3টা পাখি ফাঁদে আটকা পড়েছে আর সেই কারণেই পাখি চিৎকার করছে। তাই ধীরে ধীরে ফাঁদের কাছে যেতে থাকে। তখন টিপ টিপ বৃষ্টি, চারপাশে ঝিরঝির হাওয়া, কালো অন্ধকার। সেই রাতে গায়ে ছুঁয়ে যাচ্ছিল শীতল হাওয়া, লোম দাঁড়িয়ে যাওয়ার মতো কিছু অজানা প্রাণীর আর্তনাদ। যতই সামনে এগিয়ে যাচ্ছে অনুভব করছে কেউ তার পেছনে হাঁটছে। হঠাৎ করে ঠান্ডা বাতাস এসে লাগে শরীরে এবং তার সব লোম হঠাৎ করে দাঁড়িয়ে যায়। তখন বুঝতে পারে হয়তো আজকে তার শেষ দিন। এইভাবে চিৎকার করে উঠে দাঁড়িয়ে দৌড়ে বাড়িতে আসে। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? না, মর্মান্তিক ঘটনার এখানেই শুরু। সেই ঘটনার পরে সে মাছ এবং রাতের পাখি ধরার লোভ সামাল দিতে পারেনি। প্রায় 5 দিন পর আবার সেই রাতের মতো বের হয়। তখন বাজে আনুমানিক 1:25। ফাঁদ পাতার পর যায় একটি পুকুরের মাছ ধরতে। পুকুরে যেতে হলে একটি ছোট ব্রিজ পার হতে হয়। বলে রাখা ভালো যে 1 বছর আগে একজন মানুষ ব্রিজের সাথে দড়ি বেঁধে ফাঁস নিয়ে মারা যায়। তখন সে হাতে ফসকা নিয়ে পুকুরে মাছ ধরতে থাকে। হঠাৎ করে বিশাল একটা মাছ দেখতে পায়। ফসকা হাতে নিয়ে যতই আঘাত করে মাছ ততই পুকুরের গহীনে চলে যায়। আস্তে আস্তে পুকুরে নামতে থাকে সে। হঠাৎ মনে পড়ে যায় সেই ফাঁস নেওয়া লোকটির কথা। গা শিউরে ওঠে তখন। আর দেরি না করে বাড়ির দিকে রওনা দেয়। ব্রিজ পার হওয়ার আগেই বুঝতে পারে যে তার পেছন পেছন কেউ হাঁটছে। আর তাই কোনো কিছুর দিকে না তাকিয়ে আল্লাহর নাম নিয়ে এগিয়ে যেতে থাকে। বাঁশ ঝাড়ে কিটমিটের শব্দ, কালো অন্ধকার, নিভু নিভু লাইটের আলো। চারপাশে যেন সব কেমন হয়ে উঠেছে। ভয়ে শীতল দেহ, অন্ধকারে চোখ যেন বন্ধ হয়ে আসছে। কানের কাছে মনে হচ্ছে কেউ ফিস ফিস করে ডাকছে আর বলছে, আমাকে 1 গ্লাস পানি দিয়ে যা, আমাকে 1 গ্লাস পানি দিয়ে যা। মনে হচ্ছে এটা শোনার পর এখনই সে জ্ঞান হারিয়ে ফেলবে। চারপাশে অন্ধকার আঁকড়ে ধরে ফেলেছে। আল্লাহর নাম নিয়ে দৌড়াতে থাকে। যতই দৌড়ায় আবারও সেই পুকুরের কাছেই ফিরে আসে। এভাবে যখন 3-4 বার হলো, হঠাৎ বিভৎস চেহারা নিয়ে ভয়ানক হাসি দিয়ে তার সামনে এলো বিভৎস চেহারার সে অবয়ব। নিজেকে আর সামনে রাখতে পারেনি, জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় তার নিজের ঘরে শুয়ে আছে। চারপাশে মানুষের আনাগোনা। তাকে সবাই জিজ্ঞেস করলো কি হয়েছিল, কিন্তু সে এতটাই ভয় পেয়েছিল যে কাউকে বলার সাহস পায়নি। তারপর থেকেই আর বেশ কিছুদিন পাখি শিকার এবং মাছ ধরতে যায়নি সে।
বেশ কিছুদিন পর তার মেজ কাকা সবকিছু শুনতে চায়। সে কিছুক্ষণ নীরব থাকে, তারপর বলে, আসলে তার কাকাই ছিল মূল নাটের গুরু। ছোটবেলা থেকেই রাতের অন্ধকারে তাকে নিয়ে বের হতো মাছ ধরা আর পাখি শিকারের জন্য। তার কাকাকে সে বলে, আমি আর কোনোদিন পাখি ও মাছ শিকার করব না। কিন্তু তার কাকা তাকে লোভ দেখিয়ে আবারও পরের দিন ঠিক আগের মতোই নিয়ে বের হয়। তার কাকাও ছিল তার সাথে। এরকমভাবে সেদিনও মাছ ধরে, কোনো সমস্যা হয় না। পাখি শিকার করতে পারেনি, শুধু মাছ নিয়ে বাড়ির পথে রওনা হয়। মুহূর্তের মধ্যে কালো মেঘে ঢেকে গেল আকাশ। ঝিঝি পোকার শব্দ যেন আরো তীব্র হয়ে উঠল। হঠাৎ করে ভেসে আসে মাছ পচা দুর্গন্ধ। কিছুক্ষণ পর তারা বুঝতে পারল যে মাছ পচা দুর্গন্ধটা ঠিক হাতে ধরে থাকা ঝুলি থেকেই আসছে। কড়মড় করে চিবিয়ে খাচ্ছে মাছ। দুর্গন্ধটা আরো তীব্র হচ্ছে। একটা শব্দ এমন যে কেউ মাছগুলো খাচ্ছে। শরীরটা ঘেমে হিম হয়ে আসে। চারপাশটা অন্ধকার, চোখটাও অন্ধ হয়ে যাচ্ছে, শীতল হয়ে আসছে দেহ। হঠাৎ আনিস বলে ওঠে, কাকা, আজ হয়তো আর আমরা বাড়ি ফিরতে পারবো না। জবাবে কাকা বলে উঠল, যাই কিছু হোক, পেছনের দিকে তাকিও না। কিন্তু গন্ধটা এত তীব্র হতে থাকে, মনে হচ্ছিল যে দুইজনই যেন বমি করে ফেলবে। আর কোনো কিছু না ভেবে হাতে থাকা ঝুলি ফেলে দিয়ে আল্লাহর নাম নিয়ে তারা দৌড়াতে থাকে। হঠাৎ পেছন থেকে কেউ ডেকে উচ্চ স্বরে একটা কটকা হাসি দিয়ে বলে যে আজকের মতন তারা প্রাণে বেঁচে গেল। তারপর থেকে আনিস ও তার কাকা পাখি শিকার এবং মাছ ধরা ছেড়ে দেয়। এই ছিল ঘটনা।